সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ফিক্কালেগাঁও। হুট করে একটা ফোন আসার জন্যে আমাদের তাড়াহুড়ো করে আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। দুপুর 12টা বাজে প্রায়, আমরা বেরিয়ে যাচ্ছি। দেখা যাক কতদূর যেতে পারি। আজকে যদি বাড়ি নাও পৌঁছাতে পারি তাহলে কালকে দুপুরের মধ্যে অবশ্যই বাড়ি পৌঁছাবো। এখন বাজে ঠিক দুপুর 12টা। আমরা ফিক্কালেগাঁও থেকে স্টার্ট করলাম ফেরার পথ। অ্যাকচুয়ালি আজকের দিনটাও ফিক্কালেগাঁওতেই থাকার কথা ছিল, প্ল্যান ছিল, এবং তারপর আরও দু একটা জায়গায় ঘুরে তারপর হয়তো ফিরবো এরকম ব্যাপার ছিল। কিন্তু হঠাৎ বাড়ি থেকে খবর আসলো যে ছানার একটু শরীর খারাপ হয়েছে, সেই জন্য আমাদের ফিরতে হচ্ছে। কোন দিকে কে জানে। ঠিক আসছি তো আজকে তো হয়তো বাড়ি পৌঁছতে পারবো না, আর বাড়ি পৌঁছতে গেলে সারা রাত চালাতে হবে, সেটা কতটা ফিজিবল জানি না। তো আজকে যদি পৌঁছতে না পারি বাড়িতে, তাহলে যতটা পারবো রায়গঞ্জ হোক, মালদা হোক, কিছু একটা করব। তো চলুন যাওয়া যাক, ফেরা যাক। জায়গাটা সবই ভালো, খুব পছন্দ হয়ে গেছিলো। যে হোমস্টেটাতে ছিলাম তারও যেমন লোকেশন তেমন অ্যারেঞ্জমেন্ট সবই খুব ভালো। রান্নাবান্না, খাবার দাবার ভালো, ব্যবহারও খুব ভালো, আর সামনেটা পুরো ওপেন। আশেপাশে এখনও অবধি সেরকম কোনো ভিড়ভাট্টা নেই, সারা হোমস্টেতে আমরাই ছিলাম। ভিউ অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, তবে কাঞ্চনজঙ্ঘা কোন এলাকা দিয়ে দেখা যাবে সেটা বুঝতে পেরেছি। তো একটা ভিউ পয়েন্ট থেকে তিস্তার খুব ভালো ভিউ পেয়েছি, সবই ঠিক আছে। বাবা বাপ্পি, এইটা দিয়ে নামতে তো আমার কিন্তু জায়গাটার যেটা মাইনাস পয়েন্ট লাগলো সেটা যে পাহাড় হিসেবে বড্ড গরম। এই মালপত্র বাঁধা ছাতা করতে করতে একদম ঘেমে গেছি, ঘেমে স্নান করে গেছি। এখন ভেতরটা পুরো জব জব করছে ঘামে। এটা একটা বড় মাইনাস পয়েন্ট। পাহাড়ে আসলে একটু ঠান্ডা এক্সপেক্টেড থাকে, কম্বল টম্বল গায়ে দেবো। শীতের পোশাক বিশেষ আনিনি, একটা মাত্র জাস্ট উইঞ্চিটা নিয়ে এসেছি, সেটাও গায়ে দেওয়া যায়নি। এই পুরো ট্রিপে বোধহয় একদিন একটুখানি সময় লেগেছিল। কোন দিকে? এইটাই হবে। এই হচ্ছে ডেলো। আমাদের ওই হোমস্টে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল ডেলো পার্ক। কালিম্পংয়ের কাছাকাছি চলে এসেছি আবার। সুন্দর একটা বুদ্ধ মূর্তি, দুখানা আছে। এসে গেছি কালিম্পং শহরের একদম কাছে। এই যে বাড়িঘর সব শুরু হয়ে গেছে কালিম্পংয়ের। একটু আগে গ্রাহামস হোম ক্রস করলাম। এই যে কালিম্পং শহর। কালিম্পং শহরের জ্যাম শুরু হয়ে গেছে 2-3 কিলোমিটার আগে থাকতেই। এই পেরোতেই তো অর্ধেক সময় চলে যাবে আমাদের। এই হচ্ছে কালিম্পং মার্কেট। এখানে জ্যামে আটকে রয়েছি, কোনোভাবেই এগোনো যাচ্ছে না। পুরো ভিড়, পুরো ভিড়।
আবার একটু চলার সুযোগ পেয়েছি, জানি না কতক্ষণ চলা যাবে, আবার কোথায় দাঁড়াতে হবে, কতক্ষণ দাঁড়াতে হবে। বাঁ দিকে দেখাচ্ছে পুরো জ্যাম, পুরো জ্যাম। ওই জঞ্জাল থেকে অবশেষে একটু বেরোতে পেরেছি। এবার সামনে কতটা এরকম পরিষ্কার পাবো জানি না, তবে এখানে পরিষ্কার পেলেও সেবকে গিয়ে তো আবার এক রাউন্ড দুর্ভোগ আছে, তারপরে আবার শিলিগুড়িতে এক রাউন্ড দুর্ভোগ আছে ওই বালাসন সেতুর ওখানটাতে। এখন দেখি, আপাতত তো যাই। একটু জল পানের বিরতির পর আমরা আবার স্টার্ট করেছি। এখনও তিস্তা আসেনি, তিস্তা বাজার এখান থেকে 6-7 কিলোমিটার মতন এখনও বোধহয় বাকি আছে। এদিকে আকাশটাও বেশ মেঘলা হয়ে এসছে, বৃষ্টি হতে পারে এরকম একটা ভাব আছে। দেখা যাক কি দাঁড়ায়। এই জঙ্গলটার নাম হচ্ছে ডামসং ফরেস্ট, অসাধারণ জঙ্গল। চলো। লুপ অ্যাহেড, ব্লো হর্ন। পুরো রাউন্ড হয়ে নামবে এই জায়গাটাতে। হ্যাঁ, এই তো ব্রিজ আছে। এই জায়গাটা পুরো লুপ রোডটা পার করে চলে আসলাম। এখন তিস্তা দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো, তবে এখনও সামান্য দূর আছে। এই হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে কালিম্পং আর সিকিমের রাস্তা আলাদা হয়, রংপুর রাস্তা আলাদা হয়। এই যে গাড়িটা ঘুরছে, এই যে ডান দিকে যাচ্ছে, এইটা হচ্ছে রংপো হয়ে গ্যাংটক বা সিকিমের অন্যান্য অংশে চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি এবার শিলিগুড়ির দিকে। তিস্তা বাজারে আমরা অবশেষে এলাম। এই যে তিস্তা বাজার আর তিস্তা নদী, এখনও সেই ধসের অংশাবশেষ দেখা যাচ্ছে, ধসের ছাপ এখনও আছে, দেখা যাচ্ছে। এই যে কি অবস্থা, সব ভেঙে চুরে গেছিলো, নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, সব আবারও ভাঙছে, এরকম একটা অবস্থা। ওপারটাতে পরিষ্কার একদম সব ভাঙনের চিহ্ন। তিস্তা অনেকটা যেন সরে গেছে, ওদিকটায় চওড়া হয়ে গেছে এক্স্যাক্ট। এই তিস্তার ব্রিজ, পাশে হচ্ছে রেলের জন্য ব্রিজ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিস্তার ভাঙনের ফলে কি হয়েছে ডান দিকে। এই যে এইখানে থাকা যায়, কিন্তু পার্কিং নিয়ে সমস্যা আছে। এই তিস্তা বাজার হলো আমার কাছে এমন একটা জায়গা যেটা হচ্ছে ডাল্লে খুরসানি নেওয়ার জায়গা। প্রত্যেকবারই এখানে এসে কিনি। এই যে এইখানে প্রচুর দোকান ছিল, ভেঙে চলে গেছে সব সম্ভবত। এটা কিন্তু এখন যেহেতু ডাল্লের সময় নয়, সিজন নয়, সেই জন্য এবার আর কেনা গেল না। ওই দোকানগুলোর মধ্যে কোনো না কোনোটা থেকে প্রত্যেকবার মোমো খেতাম এসে। বেশ কটা দোকান এখন দেখলাম না, মানে সংখ্যায় বড্ড কম মনে হচ্ছে দোকান, সেই জন্য মনে হচ্ছে অনেক দোকান ভেঙে গেছে। এই রাস্তাটা দার্জিলিং যাচ্ছে আর আমরা সোজা যাব। এই যে বাইকটা ঢুকছে, এটা দার্জিলিং গেল, আমরা সোজা যাব। এই সমস্ত জায়গা তো পরিষ্কার দেখা যাচ্ছে ভেঙে গেছিলো, যে এই যে এখনও ভাঙনের চিহ্ন রয়েছে।
এই যে কোথায় চলে এসেছিল ভাঙতে ভাঙতে। রাস্তা অর্ধেক চওড়া হয়ে গেছে এখন। ভাঙনের অবশেষ। সব নতুন করে করা হয়েছে। এখনো কাজ চলছে, রাস্তার কাজ এখনো চলছে। এই যে নতুন করে কাজ হচ্ছে, সবটাই ভেঙে গেছিল। চলে এসেছি গেইল খোলা। এই রুটে যাতায়াতের সময় একটা ভালো ব্রেকফাস্ট বা লাঞ্চের ব্রেক দেওয়ার জায়গা। এইখানেও দেখুন কিভাবে বালির লেয়ার পড়েছে, ডিপোজিশন হয়েছে বালি, কতটা জল ঢুকেছে সব। লোকের একতলা বাড়ি, দোতলা বাড়ি বালির তলায় চলে গেছে। এই যে বালির লেয়ার, এই যে গেল খোলাতে দেখুন কি অবস্থা, বালি কতটা মোটা হয়ে জমা হয়েছে এখানে। হ্যাঁ, নিচের অংশটা নেই। এই হচ্ছে 29 মাইল, এটাও একটা মোটামুটি পপুলার জায়গা খাওয়া দাওয়ার জন্য। এইখানে অতটা দেখছি না প্রবলেম, হয়তো বোঝা যাচ্ছে না, সরিয়ে ফেলা হয়েছিল এক সময় সমস্যা, এখন রিকভার করেছে, এটা হতে পারে। এই রাস্তাটা এত ফাঁকা পাওয়া যায় না নর্মালি, গাড়ির ফ্লো অনেকটাই কম মনে হচ্ছে। আর রাস্তাটা অনেক ভালো হয়েছে। লাস্ট 22শে ডিসেম্বরে যখন এসছিলাম তখন খুবই খারাপ অবস্থায় ছিল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আমরা বেশিরভাগ অংশটাই ঢেকে ঢুকে বেরিয়েছিলাম। বাকি টুরিস্টরা যারা পাহাড়ে উঠছেন তারা এখন নিজেদের প্রোটেকশনের ব্যবস্থা করছেন। চলে এসেছি রামবি। সেবক এখনও 17-18 কিলোমিটার মতন তো হবেই। টিপটিপ করে বৃষ্টি পড়ছে এখনও, দেখা যাক কতক্ষণ চালানো যায়। এই হচ্ছে মংপু যাওয়ার রাস্তা উঠে যাচ্ছে, মংপু লাটপাঞ্চার। এই যে গাড়িটা উঠছে, এই ওপরের রাস্তাটা। এই হচ্ছে সুনতালে, এখানে কয়েকটা থাকার অপশন আছে, যদিও কখনো থাকিনি আমি, কিন্তু অপশন আছে এখন, আর সংখ্যায় বাড়ছেও। এই পেট্রোল পাম্পটাতে ডুয়ার্সের পুরো ম্যাপ করে দেওয়া আছে সুন্দর করে। এখানে আবার বেশ ভালো জ্যাম একটু। এটা লোহাপুল এরিয়া, সুনতালের ঠিক একটু পরেই। অ্যাকচুয়ালি এই ব্রিজটা একসময় লোহার ছিল, তাই এই জায়গাটার নাম লোহাপুল ছিল। এখন সে ব্রিজ আর লোহার নেই, তবু নামটা থেকে গেছে। সেবকের দিকে যত এগোচ্ছি তত গাড়ির ভিড় বাড়ছে। আগে যেটা একটা আশ্বস্ত হয়েছিলাম যে গাড়ির ভিড় একটু কম আছে, হয়তো জ্যাম হবে না, কিন্তু এখন প্রায় 10-12 কিলোমিটার মতন বাকি আছে। এখন কিন্তু মনে হচ্ছে যে সেবকে আমরা ভিড় জ্যাম পেলেও পেতে পারি। শিলিগুড়ি 32, সেবক 10। এই হচ্ছে সেতিখোলা ব্রিজ। সেবক এখনো 6-7 কিলোমিটার মতন, 7 কিলোমিটার বাপি বলছে ওখান থেকে।
এই ওয়াগনারটাও সেই একই পেঁয়াজি মারা শুরু করছে, ওভারটেক করবেও না। চলে এসেছি কালীঝোড়া। কলকাতা অবশেষে বোর্ডে দেখা গেছে 606 কিলোমিটার, কিন্তু এখনও গাড়ির লাইনে সাংঘাতিকভাবে ফেসে আছি। কালীঝোড়া পেরিয়েছি। এতক্ষণ ভুল সেটিংয়ে ভিডিও উঠছিল, কি উঠেছে জানি না, বাড়ি গিয়ে দেখতে পারবো। এখন আমরা আবার এগোচ্ছি। এই হচ্ছে কালীঝোড়ার ব্রিজ, ওই যে উপরে ট্রেন লাইনের কাজ হচ্ছে। আমরা প্রায় সেবক এসে গেছি। সেবকের ব্রিজটা এক ঝলক দেখা গেল। এই সেবক এসে যাওয়া মানে কিন্তু পাহাড় থেকে পুরোপুরি নেমে যাওয়া। চলে এসছি সেবক। করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে একটু একটু। বাপি যেটা একটু আগে বলছিল যে সেবক পেরোনো মানে কিন্তু এই যাত্রার মতন পাহাড় শেষ। এই যে করোনেশন ব্রিজ, ব্রিজের ওপর দিয়ে রাস্তাটা চলে গেছে ডুয়ার্সের মধ্যে। আমরা প্রথম দিন যে গরুবাথান গেছিলাম সেটা যাওয়ার এটা একটা অল্টারনেট রাস্তা। অল্টারনেট বলতে এটাই মেন রোড। এর আরেকটা নাম হচ্ছে বাঘপুল, করোনেশন ব্রিজেরই। আচ্ছা, বাপি ওখান থেকে একটা ইনফো দিল, এটা 118 বছর বয়স। কিন্তু জ্যাম এখনো আমাদের পিছু ছাড়েনি। এই হচ্ছে ডুয়ার্সের রাস্তা, চলে গেল। পেরিয়ে গেলাম সেবক। শিলিগুড়ি এখনও 25-26 কিলোমিটার মতন হবে, আর জ্যাম লেগেই রয়েছে। আমরা এখনও 50 কিলোমিটার, হ্যাঁ 50 কিলোমিটার পার হয়েছি। 55 কিলোমিটার মতন এসেছি প্রায় 2 ঘন্টায়। সামনে সেবক কালীবাড়ি। ট্যুরিস্ট তো বটেই, স্থানীয় লোকেদেরও প্রচুর ভিড় থাকে, তাদের গাড়ির জন্য এই জায়গাটাতে একটা জ্যাম হয়। এই যে কালীবাড়িটা। করোনেশন ব্রিজ যেমন ডুয়ার্সে যাওয়ার সড়ক পথ, এই ব্রিজটা হচ্ছে ডুয়ার্সে যাওয়ার রেলপথ। নিউমাল জংশনের দিকে যে ট্রেনগুলো যায় সব এই লাইনের ওপর দিয়েই যায়। মোটামুটি সমতলে চলে এসেছি। সেবক পুলিশ পোস্ট এটা। এই সমতলে কাজ করলাম আমরা। এবার এই ব্রিজটাকে একটু তাড়াতাড়ি করে, ক্রসিংটাকে একটু তাড়াতাড়ি করে আমাদের পার করতে হবে, নাহলে পড়ে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। এবার আমরা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে মোমো খাবো। পাহাড় থেকে নেমে এসেছি, এখন বাজে 2:30। সেবকের ব্রিজও পেরিয়ে এসেছি, সেবকের রেল লাইনও পেরিয়ে এসেছি। এখন আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি, একটু সেমি লাঞ্চ ব্রেক বলা যায়, মোমো দিয়ে। এই মোমো তো সমতলে পাওয়া যায় না, ওই জন্য আমরা এখানে এই যাত্রার মতন শেষবারে মতন পাহাড়ি মোমোটা একটু চেখে নিতে চাইছি। হয়ে গেল আমাদের লাঞ্চ। সস্তা, ফ্রেশ, সহজপাচ্য, নিরাপদ খাবার। ভেজ মোমো 40 টাকা করে একটা প্লেট, এক প্লেটে 8টা করে থাকে। এই মোমোটার বৈশিষ্ট্য হচ্ছে যে সমতলে হাজার বিশারদ কুকও কিন্তু এই টেস্টের মোমো, বা সবথেকে বড় গুরুত্বপূর্ণ যেটা এই টেস্টের চাটনিটা বানাতে পারে না। ওই জন্য পাহাড়ে আসলেই চেষ্টা করি সুযোগ পেলেই একটু মোমো খাওয়ার। তো এই জার্নিতে শেষবারের মতন মোমোটা আজকে খাওয়া হলো। এবার বাকি যাত্রাটা সমতলেই।
তাহলে চলুন এগোই আবার, যতটা যাওয়া যায়। আজ হয়তো বাড়ি পৌঁছতে পারবো না, তবু যতটা যাওয়া যায় চলুন, লেটস গো। বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা অসম্ভব সুন্দর, সব অর্থেই সুন্দর। এখানে বেশ গতিতে চালাতে ইচ্ছে করে। কি সুন্দর জারুল ফুটে রয়েছে, সব পুরো ভর্তি। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে বেশ গতিতে চালাতে ইচ্ছে করে এবং চালানো সম্ভব। রাস্তাটা এত ভালো, চালানো সম্ভব। কিন্তু মাঝে মধ্যেই এখানে চেক পয়েন্ট রয়েছে, সেখানে স্পিড মাপা হয়। আর আরেকটা বড় ব্যাপার হলো যে অনেক জায়গাতে কিন্তু হাম্প রয়েছে, স্পিড ব্রেকার রয়েছে, যেটা দূর থেকে বোঝা যায় না স্পিড ব্রেকারগুলোকে। কাজে একটু সাবধানে। এই যে চেকপোস্ট, এখন হাতে যন্ত্রপাতি নেই, কিন্তু মাঝে মধ্যেই থাকে স্পিড মাপার জিনিসপত্র। এটা হচ্ছে NH10। এটা হচ্ছে অ্যানিম্যাল ক্রসিং করিডর আর কি। তো আমার তো একদম ছোটোবেলা থেকেই যাতায়াত। ওই ছোটোবেলাতেই দু একবার দেখেছি এই জঙ্গলে, তখন জঙ্গল আরও ঘন ছিল। রাস্তার ওপর দেখিনি। আর একবার 2012 কি 13 এরকম সময় একদমই সামনে দেখেছিলাম, কিন্তু সেটাও রাস্তার ওপরে নয়। তবে এই রাস্তা দিয়েই এক পাশ থেকে জঙ্গলের এক পাশ থেকে আরেক পাশে হাতি পারাপার করে। একবার খুব কাছ থেকেই দেখবার সুযোগ হয়েছিল। এই যে লেখাও আছে জঙ্গলি হাতি যাতায়াত ক্ষেত্র। এই যে স্পিড ব্রেকারের কথা বলছিলাম, এরকম স্পিড ব্রেকার এর থেকেও বড় বড় কোথাও কোথাও দেওয়া আছে। ওভারপাস তৈরি হচ্ছে এবং রাস্তা চওড়া করারও কাজ চলছে। আশা করি আর কয়েক বছর বাদে, ঠিক যেমন রায়গঞ্জ বা বহরমপুর পেরোতে কোনো রকম আমাদের ঝামেলা হয়নি আসার সময়, সেই রকম নির্ঝঞ্ঝাটে গতি মেনটেন করেই এই রাস্তাও পেরিয়ে যাওয়া যাবে। হোক তাহলে তো একদিনে বাড়ি থেকে একদম গ্যাংটক ফ্যাংটক চলে যাওয়া যাবে মনে হয়। অন্তত রংপুর অবধি তো চলে যাওয়া যাবেই। পাহাড় শেষ, জঙ্গল শেষ, পুরো সমতল, শুধু গাড়ির জঙ্গল আর মানুষের জঙ্গল। বিরক্তিকর। এই চলবে একদম বাগডোগরা অবধি। এখন বাজে 3টে। আমরা শিলিগুড়ির একটা অংশ পেরিয়ে বাগডোগরার দিকে এগোচ্ছি। এখনও জ্যাম শেষ হয়নি। এখনও বালাসন সেতুর জ্যাম বাকি আছে। তবে এখানেও রাস্তা চওড়া করার কাজ চলছে। অবশেষে শিলিগুড়ি শহরকে বিদায় জানানোর সময় হয়েছে। আর আমাদেরও ফিক্কালেগাঁও থেকে শিলিগুড়ি অবধি জার্নি শেষ হলো। আমাদের এখন যাত্রা বাড়ির দিকে। তবে আজ তো আর বাড়ি পৌঁছানো হবে না, মাঝখানে কোথাও একটা থাকতে হবে। তাই এই আজকে টোটাল রাইডটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। একটা পার্ট থাক ফিক্কালেগাঁও থেকে শিলিগুড়ি, যেটা এইমাত্র আমরা কমপ্লিট করতে চলেছি। এখান থেকে বাকি অংশ বাড়ি ফেরা পর্যন্ত NH 34-এর আপডেট রোড কন্ডিশন, সেটা আগামী পর্বে আসুক। তাহলে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত জার্নি পরের পার্টে আসবে। ভালো থাকবেন সবাই।
আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে।